শ্রোতা বন্ধুরা, আজকের গল্প যবনিকা। রচনা কাজেরি বসু। বারুইপুরে সাজানো গোছানো একটি বাগান বাড়ি নিপবন বানিয়েছিলেন অম্বরীশ রায়চৌধুরী। পিকনিকের জন্য আদর্শ। সেক্টর 5-এর এক আইটি অর্গানাইজেশনের কয়েকজন কর্মী এখানে পিকনিক করতে এসেছে। লনের উপর সবাই পা ছড়িয়ে বসে রয়েছে। সময়টা নভেম্বরের মাঝামাঝি, তাই হালকা শীতের আমেজ রয়েছে। কেয়ারটেকার জটেশ্বর জলখাবার পরিবেশন করছিল। সকলে হইচই করছিল। মধুবনী অনেকটা দূরে চুপ করে দাঁড়িয়ে অন্যমনস্ক মনে কিছু ভাবছিল। কি হলো মধু, তুমি এখানে কি করছো? ব্রেকফাস্ট করবে না? পেছন থেকে সায়ন বলল। মধুবনী পিছন ফিরে বলল, সায়নদা, তোমার সাথে আমার কথা আছে, ওদিকটায় চলো। শোনো মধু, কথা না হয় ফিরে গিয়ে বলা যাবে। আসলে আয়েশা এখানে রয়েছে। তোমার বউ এখানে আসবে, আগে বলনি কেন? কি আশ্চর্য, এটা তো ওদেরই বাড়ি, যখন খুশি আসতেই পারে। দেখো সায়নদা, দু নৌকায় পাও দিয়ে চলা যায় না। তোমাকে যে কোনো একটি পথ বেছে নিতেই হবে। হঠাৎ তুমি এত হাইপার কেন হচ্ছ মধু? তুমি আয়েশাকে ডিভোর্স কেন দিচ্ছ না? এসব নিয়ে তো পরেও কথা বলা যাবে। না, এক্ষুনি বলো। আমি আর অপেক্ষা করতে পারবো না। কি আশ্চর্য মধু, আমায় একটু সময় তো দেবে। আর সময় দেওয়া যাবে না। হয় এসপার নয় ওসপার। আজই তুমি আয়েশার সাথে কথা বলো, এখানেই। ডোন্ট ক্রস ইয়োর লিমিট মধু। সায়ন রেগে গেল। কেন, কি করবে? গলা নামিয়ে কথা বলো মধু, লোক শুনতে পাবে। ওই যে দেখছো পুকুর, ঠেলে একেবারে ফেলে দেবো ওখানে। কি বললে? তুমি আমাকে শেষ পর্যন্ত এখানে সিনক্রেট করো না মধু। যাও লনে যাও, ওখানে গিয়ে বসো। বলেই সায়ন উল্টো দিকে হাঁটতে শুরু করলো। অদূরে এক জোড়া চোখ ওদেরকে লক্ষ্য করছিল। রাগে ফুঁসতে ফুঁসতে সায়ন হন হন করে হাঁটছিল। হঠাৎ জোরে ধাক্কা গেল একজনের সাথে। হোয়াটস রং উইথ ইউ সায়ন, এভাবে চলছো কেন? তোমাকে কি বাঘে তাড়া করেছে নাকি? এ কি, তুমি এখানে কি করছো? এখানে ব্রেকফাস্টের দিকটা তোমার দেখার কথা ছিল। জটাতে একা পারবে? কেন, আমার কি এটাই কাজ নাকি তোমার অফিসের লোকজনদের খাবার সার্ভ করা? আর সেই ফাঁকে তুমি আনন্দ ফুর্তি করে বেড়াবে? আহ আয়েশা, কি হচ্ছেটা কি? কেউ শুনতে পেলে পাক, কারো কিছু জানতে বাকি নেই। একটা কথা ভালো করে শুনে রাখো, তোমার সাহস কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। আয়েশা সোম এসব ডাবল স্ট্যান্ডার্ড বেশি দিন বরদাস্ত করবে না। তুমি কি আমায় সাথে ঝগড়া করার জন্য এখানে এসেছো? হ্যাঁ হ্যাঁ, তাই। আমার জীবনের শান্তি নষ্ট করে তুমি শান্তি ভেবেছ? ওহ মাই গড, তোমার এই সন্দেহবাতিক স্বভাবটা এবার একটু কমাও। আমার সন্দেহটা কি অমূলক? আলবাত অমূলক। কি করে যে তোমায় বোঝাবো? আর কিচ্ছু বোঝাতে হবে না। তোমায় এবার যা বোঝানোর আমি বুঝিয়ে দেব। আয়েশা চোখ মুছতে মুছতে লনের দিকে এগিয়ে গেল। শোনো আয়েশা, আয়েশা শোনো, আমার কথাটা একটু শোনো। আয়েশা আর ফিরে তাকালো না। রবিবার, কলেজ ছুটি। সকাল সকাল মনন ব্রহ্ম পরীক্ষার খাতাগুলো দেখে ফেলতে বসল। এমন সময় বারুইপুর থানার ওসি সম্বরণ সেনের ফোন। মননবাবু, রবিবার ছুটি সকালে বিরক্ত করার জন্য ক্ষমা চাইছি, কিন্তু একটা অফিস পিকনিক পার্টিতে একটি মেয়ে অস্বাভাবিকভাবে মৃত্যু ঘটেছে। আমার মাথাতে কিছু আসছে না, তাই আপনার শরণাপন্ন হলাম। মনন রেডি হয়ে অকুস্থলে পৌঁছে গেল। মেয়েটির ডেড বডি লনের উপর পড়ে আছে। বিষাক্ত কিছুর প্রভাবে
ফর্সা শরীরটা নীলচে হতে শুরু করেছে। সম্বরণ সেন বললেন, হরিবল ব্যাপার মননবাবু, আপনি সকলে জবানবন্দি নিতে শুরু করুন, আমি এই দিকটা দেখছি। মৃতদেহ ঘিরে কিছু মানুষের জটলা। মনন ভিড়ের দিকে এগিয়ে গেল। কে একজন বলুন, ঘটনাটা কীভাবে ঘটল? একটি মেয়ে এগিয়ে এসে বলল, জটেশ্বরদা ব্রেকফাস্ট সার্ভ করছিল, আর আমরা জটেশ্বরদাকে এখানকার কেয়ারটেকার। আই সি, ক্যারি অন। আমরা সবাই এই লনটায় বসেছিলাম। মধুমন্তী আর রণদেব একটু দূরে একসঙ্গেই ছিল। হঠাৎ মধু মরে গেলাম মরে গেলাম চিৎকার শুরু করে দিল। মধুবন্তী লনে শুয়ে পড়ে ছটফট করছিল। রণদেব ওকে কোলে তুলে নেবার চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। 2-3 মিনিটের মধ্যেই মধুর দেহটা স্থির হয়ে গেল। উনি কি তখন কিছু খাচ্ছিলেন জানি না, তবে পাশে কোল্ড ড্রিঙ্কসের একটা গ্লাস পড়েছিল, কিন্তু মৃতদেহের পাশে কোনো গ্লাস দেখতে পেল না মনন। কোল্ড ড্রিঙ্কস কি কাচের গ্লাসে সার্ভ করা হয়েছিল? না, কাগজের গ্লাসে। মননের ভুরুতে একটা ভাঁজ দেখা দিল। আচ্ছা, রণদেব এখন কোথায়? একটি শ্যামলা সুস্থ সবল ছেলে এগিয়ে এসে বলল, আমি রণদেব, আমি মনন ব্রহ্ম, বেসরকারি গোয়েন্দা। আপনাকে কিছু প্রশ্ন করার ছিল। চলুন পুকুরের দিকে, বেঞ্চটায় বসে কথা বলি। আপনি আর মধুবন্তী একসঙ্গে ছিলেন শুনলাম। হ্যাঁ, আমরা বন্ধু ছিলাম। সম্পর্কটা কি শুধু বন্ধুর, নাকি আরও কিছু? ধরেন তাই। দেখুন রণদেববাবু, আপনি সব যদি আমায় খুলে বলেন, সেটা আপনার পক্ষে ভালোই হবে। বেশ, বলছি। আমরা একসঙ্গে একই কলেজে পড়তাম। তখন থেকে আমরা একে অপরকে ভালোবাসতাম। মাস 6 আগে আমরা দুজনেই এই আইটি কোম্পানিতে জয়েন করি। ধীরে ধীরে লক্ষ্য করলাম মধুবন্তী আমায় তেমন পাত্তা দিচ্ছে না, বরং আমাদের প্রজেক্ট ম্যানেজার সায়নদার সঙ্গে কথাটা শেষ করতে পারল না রণদেব। আই সি, তবে ওরা কি বিয়ের কথা ভাবছিল নাকি? কি বলেন, বিয়ে? রণদেব হেসে উঠল। হাসির কি বললাম আমি এখানটায়? হিন্দু বিবাহ আইনে কোন ধারায় একজন বিবাহিত ব্যক্তি দ্বিতীয়বার বিয়ে করতে পারে? বলেন কি, অ্যাফেয়ারটা এক্সট্রাম্যারিটাল? তাহলে আর বলছি কি, ও স্ত্রী ব্যাপারটা জানতেন? জানেন? আপনি নিশ্চিত? আজ সকালেই ও স্ত্রী এ ব্যাপারে আমার সঙ্গে কথা বলেছিলেন। ও স্ত্রী কি এই অফিসেরই এমপ্লয়ি? নট এট অল। আসলে এই পিকনিক বাড়িটা ম্যাডামের নিজের। মধুমণির সাথে আপনার কী বিষয়ে কথা হচ্ছিল? তেমন কিছু না, ওর মনটা বেশ খারাপ ছিল, তাই। মন খারাপের কারণ? সায়নকে ও ডিভোর্সের জন্য চাপ দিচ্ছিল, কিন্তু সায়ন কিছুতেই রাজি হচ্ছিল না। শুনে আপনি কি বললেন? কি আর বলবো, কেউ জেনে শুনে আগুনে ঝাঁপ দিলে কি তাকে বাঁচানো যায় বলুন? বন্ধু হিসাবে তো আপনার তার পাশে দাঁড়ানো উচিত ছিল। দাঁড়াতে তো চেয়েছিলাম, বোঝাবার অনেক চেষ্টা করেছি, কিন্তু বুঝতে চাইনি। আর সেই আক্রোশে আপনি ওকে এই পরিণতির দিকে ঠেলে দিলেন। আপনাকে একটা সত্যি কথা বলি, মধু যেভাবে জাহান্নামে যাচ্ছিল না, একদিন হয়তো সত্যি সত্যি আমি ওকে মেরেই ফেলতাম। আজ যে সেটা করেননি, তার প্রমাণ কি? আমি মধুকে মারিনি। তাহলে উনি কীভাবে মারা গেলেন? গড নোস। ওকে কোল্ড ড্রিঙ্কস কে দিয়েছিল? কেয়ারটেকার জটেশ্বর। সেই গ্লাসটা কোথায় গেল তা তো আমি জানি না। মধুকে নিয়ে ব্যস্ত ছিলাম। আপনি কি কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলেন? হ্যাঁ। খাবার সময় মধুবন্তীকে কেউ ডেকেছিল? কই না তো। কোনো কিছু অস্বাভাবিক আপনার চোখে পড়েনি? না, দুজনে দিব্যি গল্প করছিলাম, হঠাৎ মধুর যে কী হলো, সেটাই তো রহস্য রণদেব বাবু। ঠিক আছে, আপনি আপাতত যেতে পারেন, তবে পুলিশের অনুমতি না নিয়ে শহরের বাইরে যাবেন না। রণদেব চলে যেতেই খাটো ধুতি পরা ফতুয়া পরা একটি লোক চা নিয়ে এলো। বাবু, চা। চা কে পাঠালো ভাই? দিদিমণি ডেকে বললেন সকলকে চা দিতে। দিদিমণিটা কে? আমাদের মালকিন বাবু। বুঝেছি, সায়নের স্ত্রী। তা তুমি বোধহয় জটেশ্বর? আজ্ঞে বাবু। কদিন আছো এখানে?
তা ধরেন 20-র বেশি হবে। বলো কি, তোমার দেশ কোথায়? গঙ্গারামপুর বাবু। তোমার দিদিমণি বিয়ে কতদিন আগে হয়েছে? তা ধরেন 2 বছর। ওদের স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন জটেশ্বর? জটেশ্বর চুপ। যে মেয়েটা মারা গেল তাকে নিয়েই গণ্ডগোল ছিল আগে, তাই না? মেয়েটিকে তুমি তো কোল্ড ড্রিঙ্কস দিয়েছিলে, তাই তো? তারপরেই তো। জটেশ্বর চমকে উঠল। আমি কিছু জানি না বাবু, আমি কিছু জানি না। জানি না বললে তো চলবে না জটেশ্বর, পুলিশ তো তোমায় ছাড়বে না। আমি কিছু করিনি বাবু। তুমি যখন কোনো কিছু অন্যায় করনি তবে তো ভয় পাচ্ছ কেন? তোমার দিদিমণি কোথায়? তার সাথে কথা বলা যাবে? আপনি বাড়ির ভেতরে আসুন বাবু। বাড়িটার বসবার ঘরের সোফায় একটি মেয়ে হেলান দিয়ে বসেছিল, পরনে হলুদ টি শার্ট আর জিন্স। আমি মনন ব্রহ্ম, পুলিশকে তাদের তদন্তে সাহায্য করছি। আপনাকে কয়েকটি প্রশ্ন করার ছিল। বসুন। আমার নাম আয়েশা সোম। বলুন কি জানতে চান? মধুবন্তীকে আপনি চিনতেন? আগে কোনো দিন দেখিনি, আলাপও ছিল না। তবে তবে না মানে, সবসময় তার গলা শুনতে পেতাম ফোনে। মধুবন্তী সায়নকে আসলে ল্যান্ড ফোনে ফোন করতো। অফিসিয়াল প্রয়োজনে নিশ্চয়ই, খুবই কম। ব্যক্তিগত কারণেই বেশি। ইতিমধ্যে হয়তো কারণটা আপনি জেনেও গেছেন। আই সি। আপনি তাহলে সবই জানতেন, অথচ অথচ আটকাবার চেষ্টা কেন করিনি, তাই তো? না, আসলে আপনার কি মনে হয় বননবাবু, চোরাবালিতে যে তলিয়ে যায় তাকে বাঁচানো যায়? সে তো ডুববেই। কিন্তু আজকের ঘটনায় আপনার দিকেও সন্দেহের আঙ্গুল কিন্তু উঠছে, সেটা জানেন? উঠলেই বা কি? যা হওয়ার তো হয়েই গিয়েছে। আপনার কাউকে সন্দেহ হয়? না, কাকে সন্দেহ করব? মোটিভের দিক থেকে সায়নবাবু কিন্তু অনেকটা এগিয়ে আছেন। কেন, ওর কী মোটিভ? আপনি কি জানেন না মধুবন্তী সায়নবাবুকে ডিভোর্সের জন্য চাপ দিয়েছিল? ডিভোর্স? তাও ফানি? কেন ফানি কেন? না, সে তো মধুবন্তী চাইতেই পারে, কিন্তু সায়ন আমার কাছে ডিভোর্স চাইবে? আর ইউ ক্রেজি? আপনার আত্মবিশ্বাসটা একটু বেশি মনে হচ্ছে। লিসন মিস্টার ইয়াং ম্যান, আজকের দুনিয়ায় সবই টাকার নিক্তিতে মাপা হয়। অম্বরীশ রায়চৌধুরীর সম্পত্তিটা যে নেহাত হেলায় ফেলার নয়, সেটা সায়ন বোস খুব ভালোই জানে। এসবের একমাত্র উদ্ধারী কে? ফেলে দিয়ে ওই মিডিল ক্লাস মধুবন্তী খেপেছেন নাকি আপনি? সেক্ষেত্রে তো সন্দেহটা আরও বেশ জোরালোই হলো। চাপ নিতে না পেরে হয়তো সায়নবাবু এই কাজটা প্রমাণ করতে পারবেন তো? বাই দ্য ওয়ে, মেয়েটা যে সুইসাইড করেনি তা কিভাবে জানা গেল? সবই জানা যায় ম্যাডাম, ওসব নিয়ে আপনি ভাববেন না। আপনি বলুন তো, এই অফিস পার্টিতে আপনি আসতে গেলেন কেন? এই বাড়িটি মালকিন আপনি সেই জন্য, নাকি হাজব্যান্ডের সঙ্গ দিতে, কিংবা অন্য কোনো? হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। আমি সায়নের উপর নজর রাখতেই চাইছিলাম, এবং সেটা করতে গিয়ে এমন কিছু আপনি দেখতে পেরেছিলেন যা আপনি দেখতে চাননি। আর তারপরেই আপনি যা খুশি ভেবে নিতে পারেন। আই ডোন্ট কেয়ার। আপনার হাজবেন্ড এখন কোথায়? ভেতরে শুয়ে আছে, আপনি বসুন, আমি পাঠিয়ে দিচ্ছি। একটু পরে সায়ন সোম এলো। বসুন মিস্টার সোম, আপনাকে কয়েকটি প্রশ্ন করব। আশা করি কিছু মনে করবেন না। না না, ইটস ওকে। বলুন কি জানতে চান? মধুবন্তী আপনাকে ডিভোর্সের জন্য চাপ দিচ্ছিলেন কেন? সায়ন একটু চমকায়, নিজেকে সামলে নিয়ে বলল, আপনাকে কথা কে বলল? যেই বলুক সে কিন্তু এটাও জানে আপনি তার এই প্রস্তাবে রাজি হননি, অর্থাৎ ডিভোর্স দিতে চাইছিলেন না। না, হয়নি। কেন? মধুবন্তীকে বিয়ে করতে আপনি চাননি কেন? কারণ আয়েশাকে ডিভোর্স দেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। তাহলে এই সম্পর্কে জড়ালেন কেন? সব কিছু হিসেব করে কি হয় নাকি মশাই? এমনটা তো হতেই পারে হিসেব করে না চলার মাসুল আপনাকে দিতে হচ্ছিল, আর তাই নিরুপায় হয়ে এমন একটা কাজ করে বসলেন। মাই গড, কেউ কি নিজের পায়ে কুড়োল মারে নাকি? শয়নবাবু, হত্যাও সবসময় অত হিসেব করে অঙ্ক কষে হয় না। এনিওয়ে, আপনি এবং আপনার স্ত্রী অর্থাৎ আয়েশা দেবী তদন্ত শেষ না হওয়া পর্যন্ত স্টেশন লিভ করবেন না। বাড়ির ভেতর থেকে
সায়ন বেরিয়ে হনন করে হাঁটছিল। মনন সেটা লক্ষ্য করল। মননও কিছুটা দূরত্ব রেখে তাকে অনুসরণ করল। সরু একটা জলধারার উপর একটা ছোট্ট ব্রিজে উঠল সায়ন। কারোর সঙ্গে কথা বলছিল। হ্যাঁ, এ তো জটেশ্বর। লোকটা বারবার ঘাড় নাড়ছে। কিছুক্ষণ পর দুজনেই ব্রিজ দিয়ে নেমে দুদিকে চলে গেল। পুলিশের জিপে করে মনন বাড়ি ফিরছিল। ওসি জিজ্ঞেস করলেন, কি বুঝলেন মননবাবু? দেখুন, খুনের মোটিভ ছিল 4 জনের। সায়ন সোমের স্ত্রী নিশ্চয়ই আপনার প্রথম সাসপেক্ট। মধুমন্তীর মৃত্যুর মধ্যে দিয়ে আয়েশার পথের কাঁটা দূর হলো। তবে সায়নের পক্ষেও খুনটা করা সম্ভব। 3 নম্বর সাসপেক্ট কি তাহলে রণদেব? ঠিকই ধরেছেন। মধুবন্তীকে যে অনেক দিন থেকেই ভালোবাসত, সেই থেকে তার পক্ষেও ঝোঁকের মাথায় এরকম একটা কাজ করা অসম্ভব নয়। আর চতুর্থজন অবশ্যই জটেশ্বর। কিন্তু ওর কি মোটিভ? আয়েশার মা ছোটবেলায় মারা যান। মনিবের মাতৃহারা মেয়ের প্রতি ওর টানটা একেবারেই জেনুইন বলেই মনে হলো। ওর পক্ষে এই বিষ জোগাড় করাটাও অতি সহজ। কিন্তু মননবাবু, নিপবন সিল করা তো উচিত ছিল। আরে মশাই, টোপ দেওয়ারও তো দরকার পড়ে। কিন্তু জটেশ্বরকে ওখানে একা রাখা ঠিক হচ্ছে? ও তো সব প্রমাণ লোপাট করে দিতে পারে। প্রমাণ লোপাটের কী আর আছে বলুন? বরং ঘাবড়ে গিয়ে দু একটা ভুলভাল করতে পারে, সেটাই আমাদের তুরুপের তাস। কিন্তু জটেশ্বরটা তো পালাতেও পারে। তবে তো মিটেই গেল। মানে, পালালে নিশ্চিত হওয়া যাবে ওই খুনি। পরদিন সকালে সুতনু দত্ত নামে কেউ একজন মননকে ফোন করলো। মননবাবু, আমি মধুবন্তীর কাকা। আপনাকে কিছু কথা বলার ছিল। আমি কি আপনার সাথে দেখা করতে পারি? ঠিক আছে, আজ সন্ধ্যায় চলে আসুন। আমার ফ্ল্যাট নম্বরটা লিখে নিন। 7টা নাগাদ সুতনু দত্ত এলেন। সোফায় বসার পর একটু সময় নিয়ে বললেন, মধুবন্তী ছোটবেলাতেই মা বাবাকে হারিয়েছে, আর আমিও নিঃসন্তান। তাই ওকে আমিই মানুষ করেছি। পড়াশোনা শিখলো, চাকরি পেল, ভাবলাম এবার বিয়ে দিয়ে দেবো। কিন্তু কিন্তু কি? বিয়ের কথা বললে রেগে যেত। পরে শুনলাম অফিসের বসের সঙ্গেই, অথচ রণদেবকেও অনেক আগে থেকেই ভালোবাসত। তারপর কি করে যে ওই সায়ন ঢুকে পড়ল বুঝলাম না। মিস্টার দত্ত, আপনি আমার কাছে কেন এলেন সেটা তো বলুন। আমি চাইছি তুমি আমার ভাইজির মৃত্যু রহস্য তদন্ত করো। রাগ করো না, তোমায় তুমিই বললাম। তুমি আমার ছেলের বয়সী। তদন্ত তো করছি। আপনি বলুন তো, মধুবন্তীর কোনো বন্ধুবান্ধব ছিল না? না, রণদেব ছাড়া আর তো কাউকে আমি জানি না। আপনার কাউকে সন্দেহ হয়? হ্যাঁ হয়। কাকে? ওর বসের স্ত্রীকে। আপনার এমন মনে হলো কেন? একদিন মধু ওর ফোনটা বাড়ি ফেলে গিয়েছিল। একসময় দেখলাম ফোনটা বেজে যাচ্ছে। আমি রিসিভ করলাম। আর ও প্রান্ত থেকে এক মহিলা মধুবন্তীকে থ্রেট করলো। বলল, আমার স্বামীর পেছন ছেড়ে দাও, অন্যথায় তোমার জীবন ছারখার করে দেবো। একথা আপনি মধুবন্তীকে বলেছিলেন? আপনার কি মনে হয় সায়নী মধুবন্তীকে খুন করেছে? সেটার সম্ভাবনাই তো সবচেয়ে বেশি। রণদেব সম্পর্কে আপনার কী ধারণা? ছেলেটা একটু রকচটা, অল্পেতেই রেগে যায়। ঠিক আছে, আপনি বাড়ি গিয়ে বিশ্রাম করুন। আমি দেখছি কী করা যায়। পোস্টমর্টেম রিপোর্ট এলো। রেসারি পি নামের এক ধরনের বিষাক্ত ফলের বীজের রস পাওয়া গেছে মৃতার ইন্টেস্টাইনে। মনন নিপবনে এলো। রেসারি পি গাছ এখানকার কোনো বাগানে আছে কি না খুঁজতে হবে। চারপাশ ঘুরতেই কোনো গাছের সন্ধান পাওয়া গেল না। একটা জায়গায় এসে মনন থমকে দাঁড়াল। লতাপাতার ভিড়ের মধ্যে কিছুটা জায়গা ফাঁকা। মনে হচ্ছে ওখান থেকে কোনো গাছকে উপড়ে নেওয়া হয়েছে। এদিক ওদিক কিছু পাওয়া গেল না। মনন পুকুরের দিকে এগিয়ে গেল। হঠাৎ মননের থমকে গেল। কেউ যেন ঝগড়া করছে। গলাটা সায়নের। সাদা বাড়িটার পাশে একটা টিনের চালাঘর, সম্ভবত জটেশ্বর এই ঘরটাতেই থাকে। জটেশ্বরকে সায়ন ধমকাচ্ছে। জটেশ্বর ঘর থেকে বেরিয়ে সায়ন বেরিয়ে চলে গেল। এরপরে জটেশ্বর ঘর থেকে বেরিয়ে মোবাইলে কথা বলতে বলতে সাদা বাড়িটার দিকে চলে গেল। মনন পুকুরের দিকে এগিয়ে গেল। সিঁড়ি বেয়ে নিচের দিকে নামতে লাগলো সায়ন। জলের সামনের দিকটা অস্বচ্ছ, ঘন সবুজ আগাছায় ভরা। নিচে নেমে মনন জলের তলায় হাত ঢোকালো। হাতে উঠে এলো একগোছা মাটির শুদ্ধ গাছ। এটি রেসারি পি গাছ। মননের কাছে একটা গাছের ছবি ছিল, সেটার সঙ্গে মিলিয়ে দেখলো হুবহু মিলে গেছে। কেউ
গাছটাকে পুকুরে ফেলে দিয়েছে। রেসারি পি গাছের কয়েকটি পাতা ছিঁড়ে নিয়ে রুমালে বেঁধে নিল মনন। উপরের সিঁড়িতে উঠতে গিয়ে একটা ওয়ালেট পাওয়া গেল। ভেতরে মধুবন্তীর একটা ছবি, একটা ডেবিট কার্ড, একটি ক্রেডিট কার্ড রণদেবের নামে। রণদেবকে ফোন করলো মনন। আপনার ওয়ালেট কোথায় হারিয়েছেন? আরে ঘটনার দিন ওটা নিপবনেই হারিয়ে ফেলেছিলাম। সম্বরণ সেনের ফোন এলো। এনি নিউজ মননবাবু? অফিসার, এক্ষুনি আমাদের একটু নিপবনে যেতে হবে। ওখানে জটেশ্বরকে আবার একটু জেরা করার দরকার। ঠিক আছে, আমি এখনই আসছি। দুজনে বিকেল 3টে নিপবনে হাজির হলো। জটেশ্বরের ঘর বন্ধ ছিল। নাম করে অনেক ডাকাডাকি করেও তার সাড়া পাওয়া গেল না। দরজা ঠেলতেই সেটা খুলে গেল। ভেতরে এক ভয়াবহ দৃশ্য। জটেশ্বর উপুড় হয়ে পড়ে আছে। মাথার পেছন দিকটা গভীর ক্ষত, কোনো ভারী জিনিস দিয়ে আঘাত করা হয়েছে। মনন খুঁটিয়ে ঘরটা পরীক্ষা করলো। একটা জিনিস মিসিং অফিসার। কি বলুন তো সেটা? অফিসার, সারা ঘরে একটা জুতোর ছাপ রয়েছে। গত রাতে বৃষ্টি হয়েছিল, সম্ভবত সেই কাদার জুতো পরে এসেছিল বলে ছাপ। আচ্ছা, জুতোর ছাপটা কতদূর কাছে দেখা যাক, চলুন। পুকুরে পাড় গিয়ে জুতোর ছাপটা শেষ হলো। অফিসার, পুকুরে লোক নামান। মনে হচ্ছে মার্ডার ওয়েপনটা এখানেই পাওয়া যাবে। চলুন জটেশ্বরের ঘরে ফিরে যাই। কী ব্যাপার, আবার সার্চ করবেন? হ্যাঁ, তাই তো করতে হবে। জটেশ্বরের বিছানার তোষকের তলায় মোবাইল ফোন পাওয়া গেল। এইটাই খুঁজছিলাম। অফিসার, হত্যাকারী একটা ভুল করে গেছে, ফোনটা ফেলে গেছে। ভোরবেলার দিকে মননের ঘুম ভেঙে গেল। ফোনের কল লিস্টে একটাই নাম্বার বারবার। সম্বরণ সেনকে ফোন করলো মনন। একটা ফোন নম্বর বলছি, দেখুন তো। সিমটা কার নামে? একটু পরেই সম্বর সেন ফোন করলো। দুটো খবর আছে। একটা হচ্ছে নিপবনের গার্ড চতুর্ভুজকে পাওয়া গেছে, আর দ্বিতীয় হচ্ছে সিমটার খোঁজও পেয়েছি। লোকটাকে জেরা করেছেন? হ্যাঁ করেছি। জানা গেল ঘটনার দিন সন্ধেবেলায় একজন নিপবনে এসেছিলেন। জটেশ্বরের বহু ব্যবহৃত নম্বরে ফোন করলো মনন। হ্যালো, আমি মনন ব্রহ্ম বলছি। ফোনটা কেটে দিল অপরপক্ষে। এবার মনন ওসিকে বলল, ফোর্স রেডি করুন, সঙ্গে অ্যারেস্ট ওয়ারেন্টও। আমাদের এক্ষুনি যেতে হবে, নাহলে পাখি পালিয়ে যাবে। প্রসাদপম বাড়ির সামনে পুলিশের জিপটা এসে দাঁড়ালো। সাদা একটা হোন্ডা সিটি গাড়িতে উর্দিপড়া ড্রাইভার লাগেজ তুলছিল। মনন পুলিশ সহ ভেতরে ঢুকে বসার ঘরে চলে গেল। লাউঞ্জের উপর থেকে একজন নেমে আসছিলেন। এদের দেখে দাঁড়িয়ে পড়লেন। কে আপনারা? কাকে চাই? আপনাকে চাই। আসুন, নেমে আসুন। একটা ফুলের মতো মেয়েকে খুনের অপরাধে আপনাকে আমরা গ্রেপ্তার করছি। অবশ্য আপনার নিপবনের কেয়ারটেকার জটেশ্বরকে আপনিই খুন করেছেন। কি যাতা বলছেন? আপনার কাছে কোনো প্রমাণ আছে? জানেন, আমি আপনাদের নামে মানহানির মামলা করতে পারি। কোনো লাভ হবে না। মানহানির মামলা করে কোনো লাভ হয় না। অম্বরীশ রায়চৌধুরী, কন্যার সুখের ঘর বেঁধে রাখতে, তার পথের কাঁটা দূর করতে মধুবন্তীকে আপনি সরিয়ে দিলেন। জটেশ্বরকে দিয়ে ওর কোল্ড ড্রিঙ্কসে বিষ মিশিয়ে দিয়েছিলেন। মধুবন্তী তো মরেই গেল, কিন্তু জটেশ্বরকে আপনি কেন মারলেন বলুন তো? ও তো আপনারই কাজ করেছিল। ব্যাটা আমাকে ব্ল্যাকমেল করতে শুরু করলো। ওকে নাকি নিপবন বাগান বাড়িটা লিখে দিতে হবে, না হলে সব পুলিশকে বলে দেবে। শয়তান, নোড়ার এক বাড়িতেই শেষ করে দিলাম। ঠিক আছে সম্বরণবাবু, আপনার আসামি আপনার সামনেই আছে। মধুবন্তী এবং জটেশ্বরকে খুনের অপরাধে একে গ্রেপ্তার করুন।